হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদেরকে জানাবো যে কী করে আপনারা বাসায় রেস্টুরেন্টের মতো ফ্রাইড রাইস তৈরি করে খেতে পারবেন। তার জন্য আমার যা যা উপকরণ প্রয়োজন আমি এখানে নিয়ে নিয়েছি। তাহলে আসুন জেনে নেওয়া যাক ফ্রাইড রাইস রান্না করার বিস্তারিত উপকরণগুলো। আমি এখানে নিয়ে নিয়েছি রসুন কুচি, নিয়ে নিয়েছি মরিচ কুচি এবং নিয়েছি গাজর কুচি এবং বটবটি কুচি, আর তার সাথে লাগবে আমার ডিম এবং আমি এখানে মুরগির গোশত আগে থেকে ছোট ছোট পিস করে কেটে নিয়ে এটার মধ্যে সয়া সস এবং সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া এবং লবণ দিয়ে মেখে রেখেছিলাম আধা ঘন্টা। এবং এখানে লাগবে আমার আতপ চাল। আপনারা চাইলে আতপ চালের পরিবর্তে বাসমতি চাল বা অন্যান্য চালও ব্যবহার করতে পারেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক যে এই ফ্রাইড রাইস তৈরির পুরো প্রস্তুত প্রণালী কীভাবে প্রস্তুত করব। আসুন তাহলে দেখে নেওয়া যাক। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এখানে একটা পাত্রের মধ্যে গরম পানি নিয়ে নিয়েছি এবং এই গরম পানির মধ্যে আমি এখন 1 পোয়া খানেক যে আতপ চাল নিয়েছিলাম সেই চালটা ঢেলে দিচ্ছি। এই চালটা ঢেলে দেওয়ার পরে আপনাদেরকে পরিমাণ মতো সামান্য তেল দিতে, যাতে করে আপনাদের এই রাইসটা খুবই ঝরঝরে হয় এবং তেলতেলা হয়, একদম রেস্টুরেন্টের মতো। তার জন্য আমি এখানে পরিমাণ মতো সামান্য তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে তেল দিয়ে দিলাম। এখন আমি রাইসটা সেদ্ধ হওয়ার জন্য 10-15 মিনিট সময় দেবো, কিন্তু রাইসটা বেশিক্ষণ নাড়া যাবে না। বেশি নাড়লে কিন্তু আমরা জানি যে আতপ চাল ভেঙে যায় এবং নষ্ট হয়ে যায়, তার জন্য বেশি নাড়া যাবে না, মাঝে মাঝে নাড়তে হয়। এখন আমি চালটা সেদ্ধ হওয়ার সময় দিচ্ছি 10 থেকে 15 মিনিট, তারপরে আবার ফিরে আসছি। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার চালটা কিন্তু সিদ্ধ হয়ে আসছে। চালে বেশি পানি নেই, অল্প পরিমাণে পানি আছে। এখন আমি এটিকে যা করব, এই চালটাকে এখন আমি ঝুড়িতে ঝরা দেব, যাতে করে সব মাড়গুলো ঝরে পড়ে যায় এবং তারপরে চালটাকে ঠান্ডা করার জন্য মেলে দেব। আমি ভাতটাকে 90% সেদ্ধ করব এবং বাকিটা যখন সবজি দিয়ে ফ্রাই করব তখন আমার বাকিটা হয়ে যাবে। তাহলে আমি এখন এটি ঝুড়ির মধ্যে ঝরা দিয়ে নামিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার গোস্তগুলো ফ্রাই হয়ে গেছে এবং রসুনটাও হালকা বাদামি কালার হয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। ডিমটা এখন আমরা ফ্রাই করব। অনেকেই আছে যারা ডিমটা আলাদা করে দেন, কিন্তু ডিমটা আলাদা না দিয়ে গোস্তের সাথে একবারে ভাজি করলে সেটার আর অন্যরকম একটা ফ্লেভার আসে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা গোলমরিচ গুঁড়ো। ডিমটাকে আমাদেরকে এইভাবে নেড়ে একদম ছোট ছোট পিসে তৈরি করতে হবে। ডিমটাকে ভালো করে নেড়ে এভাবে ঝুরি করতে হবে। আমি ডিমটাকে ভালো করে ঝুরি করেছি। এবার ডিম আর গোস্তটাকে আরও একবার ভালো করে ফ্রাই করব। এবং এর মধ্যে এখন আমি দিয়ে দেব যে সবজিগুলো আপনার সেদ্ধ হতে কিছুটা সময় লাগে, সেই সবজিগুলো আগে দিতে হবে। তার জন্য আমি এখন এর মধ্যে কিন্তু এখন আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো একটু লবণ। দেখুন আমি গাজরটা দিয়ে দিয়েছি। গাজরটা যখন হালকা বাদামি কালার হয়ে আসবে তখন এর মধ্যে বাকি সবজিগুলো দিয়ে ফ্রাই করব। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার গাজরটা কিন্তু গা ছাড়া হয়ে গেছে এবং গাজরটা হালকা বাদামি হয়ে আসছে। এখন আমি যে সবজিটা সহজেই ভাজা হয়ে যায় সেই সবজিটা আমি এখন দিয়ে দিচ্ছি, আর সেটা হচ্ছে বটবটি। বটবটি দিয়ে দিলাম এবং তার সাথে কেটে রাখা মরিচ কুচিও দিয়ে দিলাম। এখন আমি এগুলোকে আবারও ফ্রাই করব, এগুলোকে আবারও ভাজবো, কারণ বটবটিটা খুব সহজেই মজে যায় এবং বটবটিটা সহজেই ভাজা হয়ে যায়। তার কারণেই বটবটিটা পরে দেওয়া, মানে সব সবজিগুলোকে বাদামি কালার করে ভাজতে হবে। সবজিগুলো ভালো করে এইভাবে নেড়ে আপনাদেরকে
ফ্রাই করতে হবে বাদামি কালার করে, এবং সবজিটা এতটাও বেশি ফ্রাই করা যাবে না যাতে সবজিটা গলে যায়। সবজিটা যেন এরকমই থাকে, কিন্তু হালকা শক্ত থাকবে। সবজিটা আমাদের আধা ভাজা হয়ে আসছে। এখন আমি রাইসটা দিয়ে দিচ্ছি, কারণ রাইসের সাথে সবজিটা ভাজবো যখন, তখন বাকি সবজি যেটা সেদ্ধ হয়নি সেটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তাই আমি যে রাইসটা রান্না করেছিলাম সেটাকে আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেই রাইসটাই আমি এখন আবার ফ্রিজ থেকে বের করে ফ্রাই করছি। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার রাইসটা ভাজা হয়ে আসছে। এখন এই রাইসটা নামানোর আগে আমাকে আর একটা উপাদান দিতে হবে, আর সেটা হচ্ছে যে উপাদানটি এই ফ্রাইড রাইসের মধ্যে অন্যতম, আর সেটি হচ্ছে সস। আমি এখন সস দিয়ে নামানোর আগ মুহূর্তে সস দেব। সস দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 চা চামচ পরিমাণের মতো সস দিয়ে দিয়েছি। সস দিয়ে আর একবার ভালো করে নেড়ে নামানোর আগে সামান্য পরিমাণ চিনি দিয়ে নামাতে হবে। সসটা দিলে এর ঘ্রাণটা অনেক সুন্দর হয় এবং ফ্লেভারটাও খেতে সুস্বাদু আরও বেশি হয়। দেখুন, আমার সস দিয়ে ভাজার পরে কিন্তু রাইসের কালারটা আরও অন্যরকম হয়ে যাচ্ছে। দেখুন, সস দিয়ে ভাজার পরে আমার কালারটা আরও বেশি ব্রাইট এবং সুন্দর হয়ে গেছে। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার ফ্রাইড রাইসটা কিন্তু হয়ে আসছে। এখন আমি এটিকে পাত্রেতে নামিয়ে নেব। আর একটা কথা মনে রাখবেন যে ফ্রাইড রাইস যে পাত্রে আপনারা ভাজবেন সে পাত্র থেকে অবশ্যই সাথে সাথে ফ্রাইড রাইসটি আপনাদেরকে নামিয়ে নিতে হবে। তা না হলে ফ্রাইড রাইসটি কিন্তু আরও বেশি নরম হয়ে যেতে পারে। তার জন্যই আমি যে পাত্রে রান্না করেছি সেখান থেকে অন্য পাত্রে আমি এখন ঢেলে নেব, এবং ডেকোরেশনের জন্য আমি যা করব আমি আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার ফ্রাইড রাইসের কালারটা অনেক সুন্দর হয়ে গেছে। এখন আপনারা চাইলে এটিকে ডেকোরেশনও করতে পারেন, আর আমি ডেকোরেশনটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ডেকোরেশনের জন্য আমি প্রথমে এখানে একটা পাত্র নিয়ে নিলাম। এবার আমি বাটিতে কিছু ফ্রাইড রাইস তুলে নিচ্ছি। এটা ডেকোরেশনের জন্য আপনারা চাইলে করতেও পারেন, নাও পারেন। তবে ডেকোরেশন করলে যে কোনো খারাপ রান্নাও কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার ফ্রাইড রাইসটা কতটা সফট এবং কতটা সুন্দর হয়েছে, এবং দেখতেও অনেক সুন্দর হয়েছে। আপনারা চাইলে আমার মতো এভাবে ডেকোরেশন করেও কিন্তু পরিবেশন করতে পারবেন। তাহলে বন্ধুরা, আপনারা অবশ্যই করে এই রেসিপিটি ট্রাই করুন এবং আপনাদের কাছের মানুষকে রান্না করে খাওয়ান।